গল্পের নাম ঔরসজাত। গল্পটি লিখেছেন অনামিকা মণ্ডল। ক্লিনিকের কাছে দিয়াকে দেখে চমকে ওঠে সায়ন। এই স্পার্ম ডোনেট ক্লিনিকটা সায়নের বন্ধু রিতমের, তাই এখানে ওর অবাধ যাওয়া আসা। তবে ও যে এখানে নিয়মিত স্পার্ম ডোনেট করে সেটা এখানের অনেকেই জানে না। কৌতূহলী সায়ন দিয়া থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে দিয়াকে অনুসরণ করে। দিয়া একটা চেম্বারে ঢুকে যায়। সায়ন চেম্বারের বাইরে থেকে কান খাড়া করে শোনার চেষ্টা করে দিয়া আর ডক্টর পণ্ডিতের কথাগুলো। ডক্টর পণ্ডিত আজ পরিষ্কারই জানিয়ে দিল যে দিয়ার বরের স্পার্ম কাউন্ট খুব কম, তাই কোনোভাবেই দিয়ার বরের ঔরসে সন্তান ধারণ সম্ভব নয়। দিয়া চেম্বারের মধ্যেই কান্নায় ভেঙে পড়ল। কান্না ভেজা গলায় জানালো, বাচ্চা না হওয়ার জন্য ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে বাঁজা অপবাদ জুটছে। কোনো শুভ কাজে তার যাওয়া বারণ। এই নিয়ে শ্বশুরবাড়িতেও নিত্য অশান্তি। মাঝে মাঝে ওর আত্মহত্যা করতে ইচ্ছে করে। ডক্টর পণ্ডিত অভয় দিয়ে বললেন, এটা আর আজকের যুগে বড় কোনো সমস্যাই নয়। যদি তারা স্বামী স্ত্রী রাজি থাকে তো দিয়া ডোনেট করা স্পার্ম নিয়েই মা হতে পারে। আর ওরা এই ব্যাপারে খুব প্রফেশনাল, কাকপক্ষেও জানতে পারবে না। এমনকি কে স্পার্ম ডোনেট করলো সেটাও নয়। যারা এখানে স্পার্ম দেয় তারা সবাই শারীরিকভাবে সুস্থ। নিয়মিত তাদের পরীক্ষা করেই স্পার্ম নেওয়া হয়, তাই ভয়ের কোনো কারণ নেই। দিয়া তার বরকে নিয়ে আসবে বলে কথা দিল। বাইরে থেকে দিয়ার চেয়ার সরানোর শব্দ পেয়ে সায়ন তাড়াতাড়ি চলে গেল। উত্তর কলকাতার এজমালি বাড়িতে সায়ন তার মাকে নিয়ে থাকে। ভাগে পাওয়া এই চিলে কোঠার ঘরটা আর তার সাথে এক ফালি ছাদটা বড় প্রিয় সায়নের। তার সুখ দুঃখের সব কিছুর ভাগিদারি এই ছাদটা। সারাদিনের কাজের শেষে সেই ছাদেই এসে দাঁড়ায় সায়ন। আকাশে আজ কৃষ্ণপক্ষের বাঁকা চাঁদ। মৃদু মৃদু দক্ষিণা বাতাস বইছে। গভীর শুনশান রাত। ছাদের জুঁই গাছটা থেকে ফুলের সুবাস ভেসে আসছে। জুঁই ফুল বড় প্রিয় ছিল দিয়ার। দিয়ার ভালো লাগাগুলোকে প্রাধান্য দিতে গিয়ে কখন যেন ভালোবেসে ফেলেছিল দিয়ার এই প্রিয় ফুলটাকে। বুক ভরে একবার নিঃশ্বাস নিয়ে নিল সায়ন। সদ্য ফোটা জুঁই ফুলের গন্ধ এসে নাকে ঝাপটা দিল। ছাদের এক কোণে নিচু পাঁচিলের উপর বসে পুরনো কথাগুলো ভাবতে থাকে সায়ন। দোলে প্রতিবারই পাড়ার ক্লাবে ফাংশন হয়। সায়ন সেবার সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। চোখে একরাশ স্বপ্ন, পাশ করলেই বড় চাকরি। সেইবার দোলে পাড়ার মেয়েরা মিলে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি মঞ্চস্থ করে। চিত্রাঙ্গদা সুরূপা ও কুরূপা দুটি ভূমিকাতেই একটি মেয়ে অভিনয় করে। তার নাচ দেখে মুগ্ধ হয়ে যায় সবাই। অনুষ্ঠান শেষ হলে সায়ন মেয়েটির সম্বন্ধে খোঁজ নিতে গিয়ে জানতে পারে সে ওরই বন্ধু দেবার্পণের মামাতো বোন। পরদিনই দেবার্পণদের বাড়ি গিয়ে আলাপ হয় দিয়ার সাথে। দিয়া মাধ্যমিক পরীক্ষা দিয়ে পিসির বাড়ি এসেছে। থাকে শিলিগুড়িতে। দিয়ার বাবার অঢেল পয়সা। দিয়া এবার কলকাতা থেকে পড়াশোনা করবে। এরপর ধীরে ধীরে দিয়ার সাথে বন্ধুত্বটা কবে যেন ভালোবাসায় পরিণত হলো। সায়ন অনেকবার ওদের বাড়ির অবস্থার কথা দিয়াকে বলেছে, কিন্তু দিয়া সায়নকে বারবারই বলেছে সে সায়নকে ভালোবাসে, তাই ও সব কিছু মেনে নিতে পারবে। দিয়ার প্রেমে ভেসে গিয়েছিল সায়ন, কিন্তু ওপরওয়ালার এত সুখ বোধহয় সহ্য হচ্ছিল না। সায়ন যখন ইঞ্জিনিয়ারিংয়ে 3rd ইয়ারে পড়ে তখন সায়নের বাবার ব্রেন ক্যান্সার ধরা পড়ে। মধ্যবিত্ত সায়নের বাবা অনেক কষ্ট করে সায়নকে নামি প্রাইভেট কলেজে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছিল, কিন্তু সায়নের বাবা চিকিৎসা করতে গিয়ে ওরা প্রায় সর্বশান্ত হলো। সায়নের বাবা সামান্য প্রাইভেট ফার্মের কর্মচারী ছিলেন। জীবনে রোজগারের বেশিরভাগটাই ছেলেকে ভালো শিক্ষা দিতে গিয়ে খরচ করেছেন। চাকরি থেকে অবসরের পর যা পেয়েছিলেন সবই খরচা হয়ে যাওয়ার পর সায়নের বাবা মারা যান। এরপর সায়নের পক্ষে সেমিস্টারের ফিস দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ফাইনাল ইয়ারে উঠে সায়নের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়। এদিকে বাজারে দেনাও জমেছে অনেক। সায়ন পাগলের মতো কাজ খুঁজতে থাকে। লজ্জার মাথা খেয়ে দিয়াকেও বলে ওর বাবাকে বলে যদি কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু দিয়া সরাসরি না বলে দেয়। সায়ন মনে মনে আঘাত পেলেও মুখে দিয়াকে কিছু বলে না। এরপর থেকে অদ্ভুতভাবে দিয়া বদলে যেতে থাকে। এই বিপদের দিনে সায়ন দিয়াকে আরও আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু দিয়া কেমন যেন সায়নকে এড়িয়ে যেতে চায়। এর কিছুদিন পর দিয়া তার বিয়ে চিঠি নিয়ে সায়নের সাথে দেখা করে। চিঠিটা দিয়ে সায়নকে বলে সে বিয়ে করছে,
তার হবু বর বিরাট চাকরি করে, শ্বশুরবাড়ির অনেক টাকা। সায়নের জন্য সে আর অপেক্ষা করতে পারবে না। সায়ন যেন তাকে ভুলে যায়। দিয়াকে হারানোর দুঃখে সায়নের পৃথিবীটাই অন্ধকার হয়ে আসে। অনেক চোখের জল বুকের মধ্যে লুকিয়ে মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করে দিয়া যেন সুখী হয়। সে যে বড় ভালোবাসে তাকে, তার চোখে কোনো দিন যেন জল না আসে। তাই আজ দিয়ার কান্নাটা বড় বুকে বাজে তার। আজ পুরনো সব স্মৃতিরা একে একে এসে সায়নের মাথায় ভিড় করছে। নিশুতি রাতে একাকী ছাদে বসে আবার স্মৃতি রোমন্থন করতে থাকে। দিয়া চলে যাওয়ার পর মনে মনে খুব ভেঙে পড়ল। শোক প্রকাশের সময় তখন ছিল না ওর। ও তখন রোজগারের চিন্তাতেই পাগল। এটা সেটা নানা কাজ করার পর একজন পশু চিকিৎসকের কাছে কাজ পায়। সেই চিকিৎসকের সাহায্যেই কয়েকটি ভালো জাতের বিদেশি কুকুর কিনে তাদের ব্রিড করানো কুকুরের বাচ্চা কেনা বেচার কাজ শুরু করে। এই কাজ করতে গিয়ে রিতমের সাথে বন্ধুত্ব। রিতম ওর থেকে কুকুরের বাচ্চা কিনেছিল, তাই ওই পেট ক্লিনিকে প্রায় আসতো। একদিন সায়ন খবর পায় রিতমের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। খবর পেয়ে সায়ন দৌড়ে যায় হাসপাতালে। ওর দেখাশোনা করে, এমনকি ওর রক্তের দরকার হয় নিজের রক্ত দিয়ে সুস্থ করে তোলে। এরপর আরও গভীর হয় ওদের বন্ধুত্ব। দিয়ার ভালোবাসাকে মনের গভীরে লুকিয়ে রেখে একটু বেশি রোজগারের চেষ্টা করতে থাকে, কিন্তু তেমন কোনো সুবিধা হয় না। এদিকে সায়নের মায়েরও শরীরটা ভালো নয়। পেট ক্লিনিকের সামান্য রোজগারে মায়ের ভালো চিকিৎসা করানো অসম্ভব। একদিন রিতমকে বলেও ফেলে তার সমস্যার কথা। তারপর আবার নিজেরই খারাপ লাগে। যতই বন্ধু হোক, বড় লোক তো, কি দরকার ছিল নিজের দুঃখের কথা বলার। দিয়ার কথাটা যে এখনও ভুলতে পারেনি ও। লজ্জায় দুদিন আর ক্লিনিকেই যায়নি ও। 3 দিনের দিন রিতম নিজে ঠিকানা খুঁজে চলে আসে সায়নদের বাড়ি। কোনো ভনিতা না করে সরাসরি ওর ক্লিনিকের কথা বলে, আর বলে ওখানে যদি ও স্পার্ম ডোনেট করে তো ভালো পয়সা পাবে, তবে তার জন্য আগেও শারীরিক কিছু পরীক্ষা করতে হবে। সব কথা শুনে সায়ন প্রায় আঁতকে ওঠে। রিতমকে বলে যে সে পারবে না এটা। তখন রিতম ওকে বলে, কেন পারবে না? সে যখন রক্ত দিয়ে ওর প্রাণ বাঁচিয়েছিল তখন ওর খারাপ লেগেছিল? তাহলে যেসব মায়েরা সন্তান না হওয়ার জন্য মরে বেঁচে আছে তাদের কেন পারবে না বাঁচাতে? তবুও সায়ন রাজি হয় না। তখন রিতম ওকে বলে, তুই তো তোর কুকুর ওই পেপসি, সানি, টমকে নিজের ছেলে বলিস। আমি জানি ভালোবাসিস ওদের নিজের সন্তানের মতো। তাহলে তোর ছেলেরা যেটা পারে সেটা তুই কেন পারবি না? রিতমের যুক্তি শুনে ও হাসবে না কাঁদবে তাই বুঝতে পারে না। কেন যে রিতম বোঝে না যে স্পার্ম ডোনেট মানে তো সন্তানের বাবা বনে যাওয়া। উফ, আর ভাবতে পারে না সায়ন। কিন্তু এর 2 দিন পরেই সায়নের মায়ের হার্টের রোগ ধরা পড়ে। তখন উপায় না পেয়ে রিতমের কথাই মেনে নেয়। সেও আজ প্রায় 3 বছর হয়ে গেল। প্রথম অস্বস্তি হলো, পরে সেটা কেটে যায়। আজ সায়নের নিজের বড় 2টো পেট ক্লিনিক আছে, রোজগারও মন্দ নয়। তবে এখনও ও স্পার্ম ডোনেট করে। পুরনো কথা ভাবতে ভাবতে কখন যেন রাত্রি শেষ হয়ে আসে। পূব আকাশ আবির রঙে সেজে ওঠে। সায়নের চোখও ক্লান্তিতে বন্ধ হয়ে আসে। সে ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু চোখ বন্ধ করলেই দিয়ার কান্না ভেজা গলা আর চোখ মুছতে মুছতে ক্লিনিক থেকে চলে যাওয়ার দৃশ্যই চোখে ভেসে ওঠে। নিজের অজান্তেই চোখ ভিজে ওঠে সায়নের। সে তো এটা কখনো চায়নি। দিয়া সুখী হোক, এটাই চেয়েছে সে। তবুও কেন এমন হলো? 2 দিন ধরে দিয়ার কথাই ভেবে শেষে দিয়াকে সুখী করার দায়িত্ব সে নিজেই নিল। রিতমকে গিয়ে অনুরোধ করলো দিয়াকে যেন তার স্পার্মই দেওয়া হয়। এই রকম অদ্ভুত অনুরোধে রিতম অবাক হয়ে যায়। প্রথমে রাজি হয় না সায়নের কথায়, কিন্তু সায়নের জোরাজুরিতে রাজি হয়। তবে শর্ত রাখে, এরপর সায়ন যেন কোনোদিনও এই ক্লিনিকে না আসে, কারণ গোপনীয়তার সাথে ও কোনো আপোষ করতে পারবে না। তাই সায়নের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না এই ক্লিনিকের। সায়ন এক কথায় রাজি হয়ে যায়। রিতমও সায়নকে লাস্ট পেমেন্টটা করে বিদায় দিতে চায়, কিন্তু সায়ন বলে, ওই কেসের জন্য আমি কোনো টাকা নেব না রে, বলে আস্তে আস্তে বাড়ির পথে পা বাড়ায়। বাড়ি এসে অনেকটা শান্তি পায় সায়ন। তবে মাস 2 পর সে সত্যিই দিয়াকে সুখী করতে পারলো কিনা তা জানতে ব্যাকুল হয়ে পড়ে। তাই অনেক ভেবে একটা বেনামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। দিয়া সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে।
তারপর আড়াল থেকে নজর রাখতে থাকলো দিয়ার অ্যাকাউন্টে। কয়েকদিন পরই দেখলো দিয়া তার মা হবার খবর ফেসবুকে ঘোষণা করেছে। একটা অদ্ভুত আনন্দে সায়নের মন ভরে গেল। এরপর ফেসবুকে দিয়ার অ্যাকাউন্ট থেকে কখনো অনাগত সন্তানের কথা ভেবে ঘর সাজানো, আবার কখনো নিজের শরীরের যত্ন, কি সন্তানের জন্য অনুভূতি, সব কিছু জানতে পারছিল সায়ন। দিয়ার সুখগুলো সায়নেরও শিরা উপশিরায় ছড়িয়ে পড়ছিল। হঠাৎ কয়েকদিন ধরে দিয়াকে আর ফেসবুকে না দেখে মনটা বড় অস্থির হয়ে উঠেছিল সায়নের। কি করবে বুঝতে পারছিল না ও। দিন দুই পর ফেসবুকে দিয়ার বোনকে একটা সদ্যজাত বাচ্চা ছেলে ছবি শেয়ার করতে দেখে বুঝলো দিয়া মা হয়েছে। কোন হাসপাতালে আছে দিয়া সেটাও শেয়ার করেছে দিয়ার বোন। যাব না করেও পরদিন সায়ন ওই হাসপাতালে চলে এলো। কিন্তু এসে বুঝলো সে একটা মস্ত ভুল করেছে। এত বড় হাসপাতালে কোথায় দিয়াকে খুঁজবে, আর কি বা বলবে। এইসব নানা চিন্তায় অন্যমনস্ক হয়ে যখন হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই দেখা দেবার্পণের সাথে। দেবার্পণ 4 বছর হলো অন্য রাজ্যে চাকরি নিয়েছে। দেবার্পণ সায়নকে দেখে জিজ্ঞাসা করলো সে এখানে কি করছে। সায়ন একটু আমতা আমতা করে বলল সে তার এক বন্ধুর বাবাকে দেখতে এসেছে, কিন্তু তাকে ছুটি দিয়ে দিয়েছে। সেটা সায়ন জানতো না, তাই বাড়ি যাচ্ছে। দেবার্পণ বলল দিয়ার ছেলে হয়েছে, বিয়ের প্রায় 6 বছর পরে এই ছেলে। এরপর সায়নকে দেবার্পণ দিয়ার কেবিনে নিয়ে গেল। কেবিনে ঢুকেই দেখলো দিয়া ও ছেলেকে দুধ খাওয়াচ্ছে, আর দিয়ার বর দিয়ার কাঁধে হাত দিয়ে এক মনে ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। ওরা ঢুকলে দিয়া ছেলেকে বেবি কর্ডে শুয়ে রেখে দেবার্পণ আর সায়নকে হাসি মুখে অভ্যর্থনা করলো। তারপর সায়নের সাথে ওর বরের আলাপ করিয়ে দিয়ে বলল ওর বর অনেক বড় চাকরি করে, আর তার জন্য ওকে প্রায়শই বিদেশে যেতে হয়। ওর বর ওকে ছাড়া থাকতে পারে না, তাই দিয়াকেও সঙ্গে যেতে হয়। এই কারণেই একটু দেরি করে ওরা বাচ্চা নিল। ওর বরই ওকে তাড়াতাড়ি মা হতে দিল না, কারণ মা হলে ওর ফিগার খারাপ হয়ে যাবে। এই সব নানা কথার মধ্যেই ভিজিটিং আওয়ার শেষ হয়ে আসে। সায়ন ওদের ওখান থেকে বিদায় নেবার আগে বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে দেয়। ওর সারা শরীরে সন্তানকে স্পর্শ করার সুখানুভূতি ছড়িয়ে পড়ে। বাচ্চার কচি হাতের মুঠো থেকে যখন হাতটা ছাড়িয়ে নিয়ে কেবিন থেকে বের হয়ে আসে, তখন নিজের অজান্তেই 2 ফোঁটা জল চোখ দিয়ে পড়ে সায়নের। বাড়ি ফিরে ফেসবুক অন করেই প্রথমে বেনামি অ্যাকাউন্টও নিজের অ্যাকাউন্ট থেকে দিয়াকে ব্লক করে দেয়। তারপর নিজের মনে মনে বলে দিয়া, আমাকে তুই ভালোবাসলি না, কিন্তু আমার সন্তানকে তোর ভালোবাসতেই হবে রে। আমি না পারলেও আমার সন্তান তোকে সুখী করবে। তোকে যে আমি বড় ভালোবাসি রে, তাই তো তোর অজান্তেই আমার চিহ্ন তোর কাছে রাখলাম। ভালো থাকিস বাবু। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।